হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভাই, এই কি মুখ দিয়ে কথা বলে না অন্য কোথাও দিয়ে কথা বলে? অদ্ভুত লাগে। দুদিন আগে একটা ব্লগিংয়ে দেখলাম যে বলছে, এই সঞ্জয়কে বলছে যে আমার ভিডিও চালাও, আমার কল রেকর্ডিং শোনাও, আমার ফেস দিয়ে সমস্ত ছবি দেখাও, আমি কাউকে কোনো সময় স্ট্রাইক দেব না। এটা নাকি সে প্রতিজ্ঞা করেছিল, আমরা নিজের কানে শুনেছি। আর আজকে শুনলাম কি না এ শিল্পীকে স্ট্রাইক দিয়েছে। ঠিক আছে, একটা ছোট ভিডিও দেখলাম, শিল্পী শেয়ার করেছে 6 মিনিটের একটা ভিডিও। সেখানে বলছে যে এই বর বেচুনি শিল্পীকে স্ট্রাইক দিয়েছে। ভাবতে পারো? আমি ভাবতে পারছি না। কেন পারছি না? কারণ শিল্পীকে স্ট্রাইক দেওয়ার পিছনে কারণটা কি শিল্পী নিশ্চয়ই ক্লিয়ার করবে নেক্সট কোনো ভিডিওতে। রিসেন্ট ও জেনেছে, তার জন্য এই আপডেটটা আমাদের সামনে নিয়ে আসলো। তো শিল্পীর কথা মতো শিল্পী এমন কিছু আতে ঘা লাগানো ভিতরের গল্প পয়েন্ট দিয়ে সত্যিটা আমাদের সামনে নিয়ে আসছিল এই বর বেচুনির এবং বোতলের জল খাওয়া পাবলিকে। সো সেটা নাকি সে হজম করতে পারেনি। স্বাভাবিক, আসল সত্যিগুলো যদি এইভাবে পর্দার পিছন থেকে সামনে চলে আসে এবং তার একটা যে গুড ইমেজ তৈরি করে রেখেছিল তারই দর্শকদের সামনে, আর সেটা যদি এইভাবে ভেঙে চুরে খান হয়ে যায়, তখন কি আর সে সহ্য করতে পারে? যতই বলুক আমি স্ট্রাইক দেবো না, আমি স্ট্রাইক দেবো না। ভাই, এ কিন্তু স্ট্রাইক দেওয়ার জন্য ওয়েট করে থাকে। আজকে আমি তোমাদের জানালাম কী করে বুঝলাম। এই একবার ওই ঢ্যাঁড়সকে স্ট্রাইক দিয়েছিল, একটু ভালো করে দেখো চিন্তা করে। যদিও সেই স্ট্রাইকটা ঢ্যাঁড়স ওভারকাম করে নিয়েছিল। আর একজনকে স্ট্রাইক দিয়েছিল, আমি শুনেছিলাম, সেই সময় আমি ছিলাম না, সেটা হচ্ছে দীপ্তিদিকে। তো দীপ্তিদিকে স্ট্রাইক দিয়েছিল কারণ দীপ্তিদির একটা চ্যানেল টোটালি খেয়ে ফেলেছিল। তো সেটার জন্য দীপ্তিদি যে পরিমাণ খেপে গেছিল, এবং তার আমি যখন প্রথম এই দীপ্তিদিকেই দেখেছিলাম এই বরবেচনিকে নিয়ে প্রচণ্ডভাবে অ্যাগ্রেসিভভাবে গালাগালি দিয়ে ভিডিও করতে। হ্যাঁ, দেখেছি। এবং আমি বুঝতাম না কেন এইভাবে অ্যাটাকিং নেচারে উনি ওকে আক্রমণ করে, বুঝতে পারতাম না। আমার খারাপ লাগতো। সেই খারাপ লাগা থেকে আমি ওনাকে অপছন্দের তালিকায় রেখেছিলাম। তারপর পরে যখন আসল সত্যিটা জানতে পারলাম যে একটা চালু চ্যানেলকে এই বরবেচনি দীপ্তিদির উড়িয়ে দিয়েছিল, ঠিক আছে, স্ট্রাইক দিয়ে। তো সেই জায়গা থেকে রাগে এই বহিঃপ্রকাশ ছিল আর কি, মানে উল্টো রিয়াকশান ছিল, এবং রাগে এই ধরনের ভিডিও করতো ওই বরবেচনিকে নিয়ে। যাই হোক, সেটা কথা নয়। কথাটা হচ্ছে কারণ ছাড়া কোনো মানুষ এইভাবে অ্যাগ্রেসিভভাবে ভিডিও করতে পারে না। কিন্তু সেটা নয়, বুঝলাম যে দীপ্তিদির এই কারণটা ছিল, কিন্তু এই বরবেচনির কী কারণ ছিল? যে অন্যকে সবসময়ই নেগেটিভ চরিত্র নিয়ে আক্রমণ করা, বিশেষ করে তোমার ওই এমএসএলদের আক্রমণ করা, বা টিনুকে প্রথমে সাপোর্ট করে তারপর আক্রমণ করা, বা ম্যান্ডিকে প্রথম সাপোর্ট করে তারপর আক্রমণ করা। এরকম প্রচুর তোমরা নিদর্শন দেখতে পাবে যাদেরকে বেছে বেছে এই বরবেচনি ইনকাম করে এসছে, এবং সেই ইনকামের উপর এখন ডিপেন্ড করে বরকে ছেড়ে অন্য ফ্ল্যাটে গিয়ে বাসা বেঁধেছে। ঠিক আছে, তো এর মোটিভটা কী ছিল? আসলে আমার মনে হয় এর জীবনে শান্তি নেই। শান্তির থেকেও বড় স্বস্তিও নেই, কারণ সুখ নেই। তো কোনো জিনিসেই সুখ নেই। অন্যের সুখ দেখলে এর মাথা খারাপ হয়ে যায়। তাই যখন মানুষ কোনো বিপদে পড়ে বা বিপদে পড়ে কোনো সিদ্ধান্ত নিতে যায়, তখন সেই সিদ্ধান্তের কথা যদি একে জানায় বা কোনো ডিসিশন হেল্প চায় যে কী করব না করব, তখন কিন্তু এই বরবেচনি দেখবে সবাইকে মোটামুটি মানে বিপদে ফেলার উপদেশই দিয়েছে। মানে যেটা করলে তার বিপদ বাড়বে বই কমবে না, সেই উপদেশটা এই বরবেচনি তাদের দিয়ে গেছে। দেখো, আজকে ম্যান্ডি কিন্তু ভাগ্য ভালো, নিজে রিকভারি করে নিয়েছে তার স্বামীর সঙ্গ নিয়ে। কিন্তু এই যে টিনু, সে কিন্তু পারলো না। এর কথা শুনে বা বলতে পারো প্রলুব্ধ হয়ে বা ফাঁদে পড়ে একটা ভিন্ন রাস্তা বেছে নিল। কিচ্ছু করার নেই। আরেকটু যদি বুদ্ধি ধরে, আরেকটু যদি সহ্য করে, বা আরেকটু যদি ক্লেভারনেস দেখিয়ে ও খেলতে পারতো, আমি টিনুর কথা বলছি, এবং এই বরবেচনিকে অ্যাভয়েড করতে পারতো শুরুর থেকে, তাহলে আজকে ওর এই হালটা হতো না। এই বরবেচনি টিনুকে আর ওদিকে কিমা বেচুকে ধরে যে এই টোটাল সংসারটাকে ছাড়খাড় করে দিল, তার পেছনে কে ছিল? এদেরই তো সব মেন্টালি মানে যত ষড়যন্ত্র ছিল, তাই তো? যে কিভাবে এদের মধ্যে ঝামেলাটাকে আরও বাড়ানো যায়, বাড়িয়ে এদের মধ্যে বিভেদ আরও সৃষ্টি করে নিজেদের কন্ট্রোভার্সিয়াল মানে কেরিয়ারটাকে আরও শক্ত করে গড়ে তোলা যায়, যাতে কিনা এই কন্ট্রোভার্সিটা সহজে না কমে দীর্ঘদিন ধরে চলে এবং এদের বেচে বা ইভেন্টটাকে বেচে ইনকাম করতে পারে। তাই করেছে একবার ফরে, একবার বিপক্ষে, সব দিক দিয়ে, মানে রুটি উল্টে পাল্টে শেখে সব দিক দিয়ে ইনকাম করেছে। তাহলে এই বরবেচনি যে কতটা খারাপ আজকে বুঝতে পারা যাচ্ছে। এবং এই যে এর নেগেটিভ চরিত্র, কারোর ভালো দেখতে না পারা, কারোর ভালো সহ্য করতে না পারা, শুধু নিজের ভালো হবে, নিজে ভালো থাকবো, নিজে অমুক থাকবো, সেই জন্য সে
এই ভিডিওর পেছন পেছন আরও অনেক কিছু করে বেরিয়েছে। এখন তো অনেক কিছু সামনে চলে আসছে, কারণ তার কোভিডের সময় তার স্বামীর নাকি চাকরি চলে গেছিলো। তো সেই চাকরি চলে যাওয়ার কারণে সে ভেবেছিল এখন তার রোজগার কী হবে, মানে সে তার সকাল রাত পূরণ করবে কি করে। তো তার জন্য তাকে আমরা দেখলাম কোন পাব, সাম নাইট ক্লাবও বলতে পারো, বা বার, যা ইচ্ছে, মানে যে যেভাবে চেনো, তো সেই রকম জায়গায় তাকে ঘোরাফেরা করতে দেখা গেছে, শোনা যাচ্ছে, এগুলো আমরা শুনতে পাচ্ছি, কিছু কিছু ছবি আমাদের সামনে চলে আসে। তো কারা ওই কোভিড টাইমে ওই রকম জায়গায় যায়, আমরা কিন্তু সবাই জানি কোভিডের সময় কিন্তু আমরা বাড়ির থেকে কোথাও বেরোইনি, খুব প্রয়োজন ছাড়া অনলাইন সব কাজকর্ম হয়েছে। তখন অনলাইনের কাজকর্ম এত বেড়ে গেছিলো যে আমাদের বাইরে যেতেই হয়নি খুব প্রয়োজন ছাড়া। কারণ আমি তো তখন কলকাতার উপর ছিলাম, আমি শ্বশুরবাড়িতেও ছিলাম না, সেই জন্য আমি দেখেছি রাস্তাঘাটে কিভাবে পুলিশ মানে তোমার পায়চারি করে বেড়াতো, সাধারণ লোককে উইদাউট প্রয়োজনে রাস্তায় বেরোলেই জিজ্ঞাসাবাদ করতো এবং যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ঢুকিয়ে দিত, এইরকম পজিশনেও আমি দেখেছি। তার মানে বুঝতে পারছো, মানে তখন রাস্তায় ঘোরাফেরার প্রচুর পাবন্দি ছিল। তো সেইখানে ওই সময় এই মহিলা কি করে পাবে ঘোরাফেরা করে, কারণ ওখানকার লোকজনকে কিন্তু মুখে মাস্ক অবস্থায় দেখা যাচ্ছে। এখন দেখো, যাদের স্বভাব খারাপ তারা তো সব জায়গায় যাবেই, আর যাদের রোজগারের দরকার, মানে বেপরোয়া রোজগার, মানে আমার প্রয়োজন, আমার করতেই হবে, না হলে আমায় না খেয়ে মরতে হবে, তো বা আমার প্রয়োজন, আমার স্বভাব খারাপ, আমার স্বভাবে অভাব তৈরি হয়েছে, এরকম বলতে পারো, তো সেইখানে তাদের তো সেখানে যেতেই হবে। তো সে উইদাউট মাস্ক গিয়ে ওখানে মস্তিগিরি করছে, আর এখানে লোকদের বসে তুমি মানে জ্ঞান দাও যে তোমার এটা করলে ভালো, ওইভাবে চললে ভালো, ওটা হলে ভালো হতো, এই পুজো, ওই আর্চা, ওই ননির সেবা, ওই দক্ষিণেশ্বরে গিয়ে মিট আপ, এগুলো এগুলো ওই মিট আপটা দক্ষিণেশ্বরে হয়েছিল কেন রে? আমার প্রশ্ন করতে ইচ্ছে করে। তুই তো কোনো বার কাম রেস্টুরেন্টে মিট আপ ডাকতে পারতি, জানিস তুই ওখানে ডাকলে অনেক পয়সা খরচ হয়ে যাবে, খাওয়াতে বেশি পয়সা লাগবে। নামি দামি কোনো হোটেলে তুই ডাকতি, মিট আপ করতি, ওই ঠাকুরের স্থানে মিট আপ করেছিলি কেন? কম খরচে খাওয়া দাওয়া হবে, ওই ভাত ডাল মাছের ঝোল খাইয়ে দিলেই হয়ে যাবে, মানে ছোটো ছোটো যেগুলো ওই ছাউনি টাইপের রেস্টুরেন্ট আছে ওখানে খাওয়ালেই হয়ে যাবে। আরে আমরা লাইভ দেখে বলছি, কারো শোনা কথাই বলছি না। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে মিট আপ কেন? কোনো একটা জায়গা বুক করতি, তো তো পয়সার কোনো অভাব নেই, স্বভাবেরও কোনো অসুবিধা নেই, তোর ওসব জায়গায় যাতায়াত আছে, এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে। লোকের কাছ থেকে হাত পেতে নিতে পারো, লোককে দিতে পারো না, তাই না? তাই তো এখন প্রচণ্ড লোভ হয়ে গেছিলো, ভেবেছিল ফ্ল্যাট নিচ্ছি, খালি ফ্ল্যাট দেখাবো, লোক আমাকেও গিফট হিসেবে জিনিসপত্র পাঠাবে, আর ওই খালি ফ্ল্যাট আমি সাজিয়ে ফেলবো। তাই জন্য প্রথমে আমি ফ্রিজ আনবো না, আলমারি আনবো না, ড্রেসিং টেবিল কিনে নেবো, এইটা সে ভেবেছিল। শুধু খাটটা কেন সে প্রথমে কিনেছিল? কারণ মেঝেতে শুতে পারবে না, আরে গিফট দিলেও তো কিছুটা সময় লাগবে। আর ওই যে ফারিয়া, তাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছিল, প্রথমে খাট কিনেছিল, আর এসি সে বাড়ি থেকে বগল দাবা করে এনেছিল, আর সে এখানে কী করলো, এসিটা কিনে নিল। উপায় তো নেই, কারণ এসি কেউ কাউকে গিফট করবে না, এ তো আর সেই 2 লাখ 3 লাখের ব্লগার না, বেচু নয় যে তার কোনো পোষ্য দেখিয়ে, মানে ওর পোষ্যকে দেখিয়ে এসি ভিক্ষা করবে, এক্সপেকটেশনটা ওর ছিল, কিন্তু ওর মনের জোরটা ছিল না যে আমি আমার পোষ্যর গরম লাগছে বলে এসি চাইবো, তারপর যদি এসি না পাই, তার থেকে ভাই এখন পয়সা আছে আমি এসিটা কিনে নিই, এই হয়েছে ব্যাপার আমার মনে হয়। কারণ ওই এসি লাগানো হচ্ছে ওই পার্টি পুটি করবো, আর অনেক লোকজন আসবে, তখন তো ঘর গরম হয়ে যাবে, আর 4 তলার উপরে ঘর বলে শুনছি, সেই জন্যই ওই পার্টির কারণেই এসি লাগানো হয়েছে। যাই হোক, এসবই হবে। আর সব থেকে বড় খারাপ লাগছে যে আসল সত্যিগুলো যে বা যারা সামনে নিয়ে আসছে, তো তাদের পেছনে লাগবে বলে হয়তো দেখো গিয়ে ঠিক করে ফেলেছে। তো সঞ্জয়ের পেছনে লেগে তো কিছু করতে পারবে বলে আমার মনে হয় না, তাই কি করেছে না, এই শিল্পীর পিছনে লেগেছে, অর্থাৎ ওকে স্ট্রাইক দিয়েছে, যদি ওকে ভয় দেখিয়ে অন্যদের থামানো যায়, এরকম একটা কিছু চেষ্টা করছে। ভাই শিল্পীকে স্ট্রাইক দিয়ে তো লাভ হবে কী করে? ওর একটা ছেলে 2টো চ্যানেল আছে, ও এই চ্যানেল গেলেও ও আরেকটা চ্যানেল খুলতেই পারবে, কিচ্ছু করার নেই। দুর্বলকে দেখলেই তোর মনে হয় ওখানে গিয়ে স্ট্রাইক মারে, কিন্তু শিল্পী তো দুর্বল নয়, ও যথেষ্ট পরিমাণ মুখের কথা বলতে পারে, কিন্তু ভেঙে আগেও পড়তো, আগে পড়েছিল, একবার স্ট্রাইক দিয়েছিল বলে বেচু, কারণ ওর চ্যানেলে তখন বোধহয় 3টে স্ট্রাইক অলরেডি পড়েছিল, কিন্তু এখন মনে হয় না আর অতটা ওর কোনো সমস্যা হবে। তবে এইভাবে সত্য উদ্ঘাটন করছিল বলে ওর চ্যানেলে এই যে স্ট্রাইকটা এই বরবেচুনি দিল, এতে কিন্তু বলতে গেলে শিল্পীর কতটা খারাপ হলো আমার জানা নেই, এই বরবেচুনির মোটামুটি সারে সর্বনাশ হলো। ওর যে ভিতরের নোংরা চরিত্রটা ছিল, যেটা কিনা ও মানে সর্বশক্তি দিয়ে ঢাকার চেষ্টা করছিল, সেটা আর ঢেকে রাখতে পারলো না, সবার সামনে চলে আসো। যাই হোক, এইটুকুই আপডেট তোমাদের দেওয়ার ছিল, তার জন্য অনেকগুলো কথা বললাম, তোমরা ধৈর্য ধরে শুনো আর নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্টসের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো, টাটা, বাই।